বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া এবং তার স্থলে নতুন গভর্নর নিয়োগ করাকে নিয়ে তুমুল সমালোচনা চলছে। এমনকি বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাও, বিএনপির কর্মী সমর্থকদের মধ্যেও এটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি এই ক্রিয়া প্রতিক্রিয়াটিকে খুব এনজয় করছিলাম এই কারণে যে আমাদের দেশের সাধারণ মানুষের কিংবা সামগ্রিকভাবে সর্বস্তরের মানুষের কোনো সরকারি সিদ্ধান্তের ব্যাপারে এই ধরনের রিয়াকশান সেটি খুব ইতিবাচক একটি বিষয়। কারণ এইভাবে পাবলিক স্ফেয়ার থেকে যদি রিয়াকশান হয়, প্রতিবাদ হয় কিংবা ভিন্ন মত উচ্চারিত হয়, তাহলে যে কোনো সরকারের পক্ষে, যদি সেই সরকারের জনগণের চিন্তার প্রতি, সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে ভুল করার সম্ভাবনা কম থাকে। কিন্তু এই যে গভর্নর নিয়োগ প্রক্রিয়া এবং পূর্বতন গভর্নরকে বাতিল করে মানে তার নিয়োগ বাতিল করে দেওয়া, এর মধ্যে বিএনপি সরকার ভুল কী করেছে, শুদ্ধ কী করেছে, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, সমালোচনা করা যেতে পারে, প্রশ্নও করা যেতে পারে। তবে সামগ্রিকভাবে যে কয়েকটি প্রশ্ন উত্থাপিত হয়েছে, তার মধ্যে প্রথম যে প্রশ্নটি, যে গভর্নরকে এভাবে সরিয়ে দেওয়া ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? কারণ গভর্নরকে সরিয়ে দেওয়ার জন্যে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা সেখানে মব তৈরি করেছিলেন। তারা বিক্ষোভ করছিলেন, তারা বলছিলেন যে গভর্নরকে চলে যেতে হবে। সেটিকে অনেকে বলছেন যে মব তৈরি করা হয়েছে, মব করে তাকে এভাবে বিদায় করে দেওয়া হয়েছে। আর নতুন গভর্নরকে নিয়ে আপত্তি কোথায়? নতুন গভর্নরকে নিয়ে আপত্তি যে বাংলাদেশের ইতিহাসেই প্রথম কোনো একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আরও একটি আপত্তির জায়গা যে তিনি মাত্র কিছুদিন আগে তার যে মালিকানাধীন সোয়েটার কোম্পানিটি, তৈরি পোশাক শিল্প খাতে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একটি ঋণ খেলাপি হয়ে গিয়েছিল, সেটি পুনঃতফসিল রিস্ক্যাজুয়ালিং করেছেন। ফলে যিনি তার প্রতিষ্ঠানের খেলাপি ঋণ রিস্ক্যাজুয়ালিং করেছেন, তাকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসাবে নিয়োগ দেওয়া ঠিক হয়েছে কিনা, এই পয়েন্টটিতে অবশ্যই যুক্তি আছে। দর্শক, আমি একটু যেসব প্রসঙ্গগুলো উঠেছে সেই প্রসঙ্গগুলোতে একটু আমার নিজস্ব মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের নজর রাখতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের যেটি কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংককে আমরা বিশ্বের অন্যান্য দেশের ব্যাংকের সঙ্গে, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে মিলিয়ে দেখতে পারি কি না? না, আমরা সেটি পারি না। কেন পারি না? কারণ সেন্ট্রাল ব্যাংকের আইডিয়াটি হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক হবে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, একটি অটোনোমাস বডি। তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, কারণ এটি হচ্ছে রেগুলেটরি বডি। তারা আর্থিক খাতের, বিশেষ করে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর রেগুলেশন তারা করবে, তারা সেটা মনিটর করবে, দেখভাল করবে। আর সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মনিটারি পলিসি তারা তৈরি করবে, ইমপ্লিমেন্ট করবে। এখন একটা পলিসি ফ্রেমিং অর্গানাইজেশন এবং রেগুলেটরি অর্গানাইজেশন, তার হাতে যদি পর্যাপ্ত ক্ষমতা না থাকে, তার যদি সেই পরিমাণ এখতিয়ার না থাকে, তাহলে সেই কাজগুলো কিভাবে করবে? সেই কারণে বিশ্বের বিভিন্ন দেশে, ডেভেলপড কান্ট্রিগুলোতে তো অবশ্যই, উন্নত বিশ্বে আপনি কখনো কোথাও দেখবেন না যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর কোনো অর্থমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠকে বক্তৃতা করছেন। এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার নজির খুব কম। কিন্তু আমাদের দেশে কিন্তু অর্থমন্ত্রীর সফর সঙ্গী হয়ে দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন এই সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কিন্তু সেটি হবার কথা না। কিন্তু কেন সেটি হতে পারছে? হতে পারছে এই কারণে যে বাংলাদেশের যে সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, সেটি আসলে অর্থ মন্ত্রণালয়ের একটি উইং, অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। এখন অর্থ মন্ত্রণালয়ের একটি উইং হিসাবে যদি সেন্ট্রাল ব্যাংক কাজ করে, তাহলে সেই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর কে নিয়োগ হলো, কাকে নিয়োগ করা হলো, কোন ব্যাকগ্রাউন্ড থেকে নিয়োগ করা হলো, তাতে কী এমন আসা যায়? আসা যায় না তো। কারণ এই প্রতিষ্ঠানটি যখন সেন্ট্রাল ব্যাংকের অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে, তখন সরকার যা বলবে, অর্থ মন্ত্রণালয় যা বলবে, অর্থমন্ত্রী যা বলবেন, গভর্নর সেটি শুনবেন, সেন্ট্রাল ব্যাংক সেটি করবে। ফলে মূল যে আলোচনাটি হবার কথা ছিল যে সেন্ট্রাল ব্যাংকের স্বায়ত্তশাসন, কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ানো, ডক্টর আহসান এইচ মনসুর অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছেন, তাদের সঙ্গে তিনি কাজ করেছেন। এবং আমরা জানি
অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কার করতে করতে প্রায় 18 মাস ক্ষমতাকে ধরে রেখেছেন। তারা আরও ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিলেন এই সংস্কার করে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটি, সেন্ট্রাল ব্যাংক আর্থিক খাতের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ, সেই আর্থিক খাতের এই রেগুলেটরি বডি, তার সংস্কারের দিকে কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার কোনো মনোযোগ দেননি। ডক্টর আহসান মনসুর তিনিও তিনিও কিন্তু সেই সময়ে এই বিষয়টি নিয়ে যে খুব বেশি দেন দরবার করেছেন তেমন তথ্য আমাদের কাছে নেই, যে আমার ক্ষমতা বাড়াও, আমার প্রতিষ্ঠানের ক্ষমতা বাড়াও, বাংলাদেশ ব্যাংককে স্বায়ত্ত শাসন দাও, বা বাংলাদেশ ব্যাংক যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। সেই কাজটি কিন্তু তারা করেনি। বিগত সরকার যাতে ভবিষ্যতের কোনো প্রধানমন্ত্রী স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেই দিকে তাদের মনোযোগ ছিল। কিন্তু এটিও যে একটি অংশ, যে আর্থিক খাতের রেগুলেটরি একটি সংস্থাকে মানে স্বনিয়ন্ত্রণের ক্ষমতা দিতে হবে, সেই জায়গাটায় তাদের নজর ছিল না। এখন যেহেতু অর্থ মন্ত্রণালয়ের ক্ষমতা আছে, অর্থমন্ত্রী গভর্নরকে বাতিল করে দিতে পারেন, তিনি দিয়েছেন, নতুন গভর্নর নিয়োগ করেছেন। এখন যে মবের প্রসঙ্গটি এসেছে, মবটা কি এবারই প্রথম হয়েছে? এটি অবশ্যই আপত্তিকর, কারণ সরকার সিদ্ধান্ত নেবে কাকে সেখানে রাখবে, কাকে রাখবে না। সেখানে মব হওয়াটা, সেখানে বিক্ষোভের মুখে কাউকে অফিস থেকে চলে যেতে বাধ্য করা, সেটি মোটেও গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা এর আগের গভর্নরের ক্ষেত্রে কি হয়েছে দেখেছি। আমরা গত বছর মানে আগস্ট মাসে 2024-এর আগস্টে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা গভর্নর ফ্লোরে ঢুকে, গভর্নর সেদিন অফিসে ছিলেন না, ডেপুটি গভর্নর, তারপরে আরও যারা 4জন ডেপুটি গভর্নর, উপদেষ্টা, আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান এবং অনেক এক্সিকিউটিভ ডিরেক্টরদের, তাদের রুমে ঢুকে সাদা কাগজ সামনে দিয়ে সাইন করে অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। একটি আর্থিক খাতের রেগুলেটরি প্রতিষ্ঠানে সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে যখন এইভাবে বের করে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু সেই সময়কার সরকার কোনো কথা বলেনি। তার বিরুদ্ধে কিন্তু আজকে যারা মব করে সমালোচনা করছেন, তারা কিন্তু সেই ঘটনার সময় বলেননি যে নাও, একটি যদি বিপ্লব হয়ে থাকে হয়েছে, নতুন সরকার এসে নতুন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যে কাদেরকে রাখা হবে, কাদেরকে রাখা হবে না, প্রয়োজনে পুরো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের যে পুরো সেট চেঞ্জ করা হবে। কিন্তু এইভাবে কর্মকর্তা কর্মচারীরা জোর করে ডেপুটি গভর্নর বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বের করে দেবেন, এটি হতে দেওয়া হবে না। সেই কথা কিন্তু তখন কেউ বলেনি, বরং সেটিকে সবাই তখন অ্যাপ্রিসিয়েট করেছিলেন। এমনকি বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা যারা সেদিন মত তৈরি করেছিলেন সেন্ট্রাল ব্যাংকে, তারা একজন কর্মকর্তাকে মানে ব্যাংকের মূল কর্মকর্তা হিসাবে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে ঘোষণা দিয়ে ফেলেছিলেন। তারা কিন্তু সরকার ঘোষণা দেবে, অর্থ মন্ত্রণালয় ঘোষণা দেবে, অর্থ উপদেষ্টা ঘোষণা দেবেন, তার জন্য অপেক্ষা করেননি। ফলে চরমতম মব হয়েছিল কিন্তু 2024-এর আগস্টে সেন্ট্রাল ব্যাংকে। তারই ধারাবাহিকতায় সেই কর্মকর্তা কর্মচারীরাই তো এখন আহসান মনসুরকে এবং তার উপদেষ্টাকে মব করে, বিক্ষোভ দেখিয়ে সেন্ট্রাল ব্যাংক থেকে বের করে দিয়েছেন। ফলে পেছনে যেই মানে অসৎ যেই কুদৃষ্টান্ত স্থাপিত হয়েছে, তার ধারাবাহিকতা এবার হয়েছে। সামনে আর কতদিন চলবে আমরা জানি না, কিন্তু আমরা চাইব এটি বন্ধ হোক, এটি যেন আর একটিবারও কোনো প্রতিষ্ঠানে না ঘটে। কিন্তু আপনারা যারা হঠাৎ করে মবের জন্য মায়া কান্না কাচ্ছেন, তাদেরকে পেছনের সেই ঘটনাটা আমি একটু মনে করে দিতে চাইলাম, এই কারণে যেন আপনাদের মনে হয় যে সেদিনও আপনাদের প্রতিবাদ করাটা দরকার ছিল। সেদিন প্রতিবাদ না করে যে অন্যায় করেছেন, আজকের প্রতিবাদ দিয়ে সে অন্যায়ের কিন্তু মানে কাটছাট হয়ে যায় না, সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত হয়ে যায় না। এখন আমরা যদি হাসান এস মনসুরের দিকে তাকাই, হাসান এস মনসুর তিনি গভর্নর, কিন্তু তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যে তিনি আসলে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। তার দায়িত্ব হচ্ছে একটি রেগুলেটরি প্রতিষ্ঠানের কাজ করা। তিনি তার চাইতে বক্তৃতা করতে পছন্দ করতেন, তিনি টক শোতে কথা বলতেন, গভর্নর হিসেবেও তিনি কথা বলতেন। আমার মনে হতো অনেক সময়, আমি বিভিন্ন সময় ফেসবুকে এটি বলেছিও যে তাকে বোধহয় উপদেষ্টা নিয়োগ করে দিলে ভালো হতো, তাহলে তিনি টেলিভিশনে সভা সমাবেশে বক্তৃতা করে বেড়াতে পারতেন। কিন্তু একজন গভর্নর যিনি রেগুলেটরি প্রতিষ্ঠানের প্রধান, তাকে কথাবার্তা বলতে হয় মেপে। তিনি এমন সব কথাবার্তা বলেছেন যেটির ফাইন্যান্সিয়াল মার্কেটে তার ইম্প্যাক্ট হয়েছে,
নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। তার কর্মকাণ্ডে নগদ নিয়ে তার অনেক বিতর্ক তৈরি হয়েছে, অনেক গুঞ্জন ছিল। এমনকি সেই নগদ গুঞ্জনে তার স্ত্রীর নাম উঠে এসেছিল, কিন্তু সেগুলো আমরা জানি না, কখনো কেউ অনুসন্ধান করলে হয়তো সেগুলো বেরিয়ে আসতো বা বেরিয়ে আসবে। আহসান মনসুর তিনি প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়ে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেওয়ার জন্য কাজ করেছেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে আছে, এমন সমালোচনা তার বিরুদ্ধে আছে। তিনি বেছে বেছে মানে আওয়ামী লীগের মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করে দিতে হবে, এমন একটি মিশন নিয়ে তিনি গভর্নরগিরি করেছিলেন। তিনি আসলে সত্যিকার অর্থে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসাবে মানে একটা অ্যাক্টিভ রিফর্মিস্ট ভূমিকা তিনি পালন করেননি। আমি সেন্ট্রাল ব্যাংকের অনেকের সঙ্গে যাদের সঙ্গে কথা হতো তারা অনেকে বলতেন যে তিনি আসলে মানে সেন্ট্রাল ব্যাংকিং বিষয়টা বুঝেন না। তিনি এনজিওর লোক, হয়তো এনজিও ভালো বোঝেন, কিন্তু সেন্ট্রাল ব্যাংকিং বিষয়টা বুঝেন না। কিন্তু সেই যিনি সেন্ট্রাল ব্যাংকিং বুঝেন না তাকে নিয়েই আমরা বুঝি যে সেটি রাজনৈতিক কারণে তাকে আমরা এখন ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখানোর চেষ্টা করছি। এখন নতুন গভর্নরকে আমরা কিভাবে দেখব, মোস্তাকুর রহমানকে আমরা কিভাবে দেখব? হ্যাঁ, আমার একটা পয়েন্ট হচ্ছে যে তিনি ব্যবসায়ী খাত থেকে এসেছেন বলেই যে তাকে উড়িয়ে দিতে হবে, আমি সেই যুক্তিতে বিশ্বাস করি না। আপনাদের মনে থাকবার কথা, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার একসময় বিচারক হতেন। তারপর একটা সময়ে সাবেক সচিব কিংবা অবসরপ্রাপ্ত সচিবদের সেখানে নিয়োগ করা শুরু হলো। তাতে কি হয়েছে? মূল জায়গাটি আসলে যে ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে তার ব্যক্তিত্ব, পার্সোনালিটি, তিনি কতটা সৎ, কতটা নিষ্ঠাবান, তিনি কতটা সাহসিকতার সঙ্গে সরকারের সঙ্গে দেন দরবার করে কাজ করতে পারেন তার উপর। সেন্ট্রাল ব্যাংকে তো অনেক জ্ঞানী গুণী বড় বড় ডিগ্রিধারী, ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এর ব্লু আইড বয়, এমন অনেকেই গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কয়জন গভর্নর সরকারের চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পেরেছেন? ফলে একজন ব্যবসায়ীকে নিয়োগ করা হয়েছে, সেই জায়গাটায় আমি খুব আপত্তির কিছু দেখি না। বরং তিনি যদি ভালোভাবে দায়িত্ব পালন করে তিনি যদি নতুন কিছু দেখাতে পারেন, সেটি হবে বরং ভালো কাজ। এবং তার তো কাজ হচ্ছে রেগুলেটরি বডি, এবং হ্যাঁ নিশ্চয়ই তার ডেপুটি গভর্নররা থাকবে। তিনি ব্যবসায়ী খাতের ডেপুটি গভর্নরদেরকে যদি সেখানে মানে একদম প্রফেশনাল এক্সপার্টাইজ নিয়োগ করা হয়, সেক্ষেত্রে মানে সেন্ট্রাল ব্যাংকের কাজটি তো হচ্ছে একটি কম্বাইন্ড কাজ। সেই ক্ষেত্রে এই মানে মোস্তাকুর রহমানের নেতৃত্বে সেন্ট্রাল ব্যাংক যে ভালো কিছু করবে না, হু নোজ, আমরা বরং সেটি আশা করি। আমার একটা জিনিস ভালো লেগেছে, তিনি যখন সকালে প্রথমবারের মতো সেন্ট্রাল ব্যাংকে গেলেন, সেখানে তাকে আমি দেখলাম যে টেলিভিশন সাংবাদিকরা ঘিরে ধরেছে, কিন্তু তিনি সেখানে দাঁড়িয়ে বক্তৃতা করতে শুরু করেননি। তিনি বলেছেন, আগে কাজ শুরু করি, তারপরে কথা বলা যাবে। আমার মনে হয় তিনি যদি এই বিষয়টি তার মাথায় রাখেন যে আগে কাজ করি তারপরে কথা বলা যাবে, তার আসলে কথা বলার দরকার নেই, তার কথা বলারও কিছু নাই, তার কাজ করবার ব্যাপার আছে। এবং তাকে নিয়ে যেসব প্রশ্নগুলো উঠেছে, যেসব সমালোচনাগুলো হচ্ছে, সেগুলো মাথায় রেখে তিনি যদি কাজ করে যান, নীরবে কাজ করে যান, যতটা অত বছর ধরে করে এসেছেন। কারণ আমাদের একটা সমস্যা কি, আমরা যদি কাউকে না চিনি তাহলে আমরা মনে করি যে এ আবার কোত্থেকে এলো, এত যোগ্য লোক না। এখন নীরবে নিবৃত্তি থেকে, আড়ালে থেকেও তো কেউ কেউ ভালো কাজ করতে পারেন। মোস্তাকুর রহমান ভালো কাজ করবেন কি করবেন না, সেটি সামনের দিনে তাকে প্রমাণ করতে হবে তার কাজ দিয়ে। সেটি দেখার জন্য আমরা অপেক্ষায় থাকব। কিন্তু একটি জিনিস বলতে চাই, সেন্ট্রাল ব্যাংকে মব তৈরি করে, আদালতে মব তৈরি করে, বিভিন্ন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে মব তৈরি করে যে কুদৃষ্টান্ত স্থাপন করা হয়েছিল তারই পুনরাবৃত্তি ঘটছে এখন। ফলে এই মব বন্ধ করতে হবে, এবং এই মব বন্ধ করার জন্য আগের মবকে যারা সমর্থন করেছেন তার জন্য দুঃখ অন্তত নিজের মনে মনে হলেও অনুতপ্ত হতে হবে, হয়ে নতুন মবের বিরুদ্ধে কথা বলতে হবে।